ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস জিনিসটা আসলে কি? কারো কোনো আইডিয়া আছে? আদনান ফেরদৌস প্রণয়, আছো? ইয়েস ম্যাম, আছি। কি অবস্থা? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, দেখি বলো। এমএফএ এই টার্মটা শুনেছো? জি ম্যাম, শুনেছি। হুম, কি বলো তো এটা? ম্যাম, এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা হয় ওইগুলো হচ্ছে কোনটা কতটুকু ইফেক্টিভ, কোনটা সিগনিফিকেন্ট বা কোনটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট, এগুলো অ্যানালাইসিস করে ফার্দার হচ্ছে ম্যাটেরিয়াল গুলো চেঞ্জ করা কিংবা হচ্ছে ম্যাম অন্য কোনো ম্যাটেরিয়ালস দিয়েছে রিপ্লেস করা, এরকম টাইপের কিছু একটা ম্যাম শুনেছি ম্যাম। ওকে। ফাহিম রনি একটা দেখা যাচ্ছে, হুইজ ফাহিম রনি? এটা কি ফাহিম কাশেম মজুমদার? আছো না? নাই? কে? নাদিয়া তাসনিম? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। দেখি বলো, তোমার কাছে এমএফএ কি? ম্যাম, একটা ইন্ডাস্ট্রিতে র ম্যাটেরিয়াল নেওয়া পর থেকে যে ওইটার একটা ফ্লোটা থেকে প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্ট পাওয়া পর্যন্ত, তারপর কোথায় কিরকম লস বা এই টাইপের ওকে, ব্যাপারগুলো। ওকে, ওকে, ভেরি গুড। কিছুটা কাছাকাছি। আচ্ছা, এবার আমি একটু বলি যে ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস হচ্ছে আসলে একটা সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট। যেহেতু নামই অ্যানালাইসিস, তার মানে এটা কাইন্ড অফ অ্যাসেসমেন্ট হবে, এটা একটু আমরা ধারণা করে নিতেই পারি। তাহলে কিসের ফ্লো? ম্যাটেরিয়ালের ফ্লো। এখন ব্যাপারটা আসলে কিরকম হবে? এখানে শুধুমাত্র ফ্লো এর কথা বলে বসে থাকলে হবে না। এমএফ এর একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো ইনপুট ইকুয়ালস আউটপুট দেখানো। মানে আমি কোন একটা ম্যাটেরিয়াল তৈরি করার সময়ে যে পরিমাণ ইনপুট দিয়েছি, একটা আদর্শ সিনারিও যদি আমি চিন্তা করি, আমার আউটপুটে কিন্তু সেটাই আসার কথা। মানে 10 কেজি ইনপুট যদি আমাকে কোনো একটা ম্যাটেরিয়াল তৈরি করার জন্য দিতে হয়, তাহলে আমি জানি যে যে ম্যাটেরিয়ালটা তৈরি হবে সেটার ওজনও হবে আসলে 10 কেজি। এটার বাইরে তো অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নাই, কারণ বাকি কিছু তো হাওয়া হয়ে যাবে না। মাঝখানে যে ম্যাটেরিয়াল গুলো বা প্রোডাক্ট গুলো আমি ব্যবহার করেছি সেটা তো হাওয়া হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, যদি আমি আইডিয়ালিস্টিক একটা সিনারিও চিন্তা করি। তো এখানে যে ব্যাপারগুলো ঘটে, কোন একটা প্রোডাক্ট তৈরি করার সময় আসলেই এত আইডিয়ালিস্টিক থাকাটা ইম্পসিবল। কারণ আমি যখন ম্যাটেরিয়ালের ফ্লোটা দেখতে যাব, তখন নিশ্চয়ই সেটা কোনো একটা ফ্যাক্টরি, কোনো একটা কান্ট্রি, কোনো একটা সিটি, কোনো একটা আহ, ঘরের, অথবা কোনো একটা ফ্যাক্টরি। এখন সেই জায়গাগুলোতে অনেক কিছু বিষয় থাকে, কারণ একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আমি যেই র মেটেরিয়াল গুলো নিয়ে আসছি, সব র মেটেরিয়াল হয়তো আমার ব্যবহার করার প্রয়োজন হয় না। ফর এক্সাম্পল, তুমি চিন্তা করে দেখো, আমাদের ঘর থেকে শুরু করি। যেমন এই যে কুরবানি গেল, এখন কুরবানির জন্য আমি হয়তো মাংস রান্না করব। এখন একটা গরু আমি নিয়ে আসলাম মাংস রান্না করার জন্য। আজকে আমি হয়তো 10 কেজি মাংস রান্না করব। এখন 10 কেজি মাংস রান্না করার জন্য আমি যতগুলো মরিচ মশলা কিনে এনেছি, সব মরিচ মশলাই কি আমি ব্যবহার করছি? কিছু আমার ঘরে স্টক হিসেবে থেকে যাচ্ছে, কিছু হয়তো দেখা যাচ্ছে যে বাতাসের যে প্রভাব, সেই বাতাসের প্রভাবে কিছু উড়ে যাচ্ছে এই বাতাসের সাথে, কিছু হয়তো কি ইভাপোরেট হচ্ছে আমার রান্না করার সময়। তাহলে আমি হয়তো 5 কেজি মরিচ নিয়ে এসেছি, কিন্তু ব্যবহার করেছি 2 কেজি, তার মধ্যে হয়তো 0.04 গ্রাম হয়তো বাতাসে উড়ে গেছে। 1 কেজি হয়তো আমি ব্যবহার করেছি, আর 1 কেজি হয়তো আমি স্টক হিসেবে রেখে দিয়েছি। তাহলে এই যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আলটিমেটলি আমি যে ইনপুট দিচ্ছি, আদর্শ যে সিনারিও সেটা বলছে যে তোমার ঠিক সেই পরিমাণে আউটপুট হিসেবে আসার কথা, কিন্তু সেটা আসলে আসে না যখন আমি একটা প্রোডাকশন সিস্টেমকে কি করে নেই, কনসিডার করে নেই। সেটা একটা দেশের জন্য হতে পারে, সেটা একটা ফ্যাক্টরির জন্য হতে পারে। এখন ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস বুঝতে গেলে আমাকে এদের যে কিছু স্পেসিফিক জার্গন ওয়ার্ড আছে সেগুলোর সাথে একটু পরিচিত হতে হবে। সেটা কি?
প্রথমে যে শব্দটা আমি ব্যবহার করলাম ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল বলতে আমি আসলে কি বুঝবো? ম্যাটেরিয়াল বলতে আসলে সাবস্টেন্স এবং গুডস দুটাকেই বোঝায়। যেমন আমি যে সবসময় একটা গুডেরই ফ্লো অ্যানালাইসিস করব তা কিন্তু না। যেমন সেখানে কিছু কি হতে পারে, সিঙ্গেল একটা ম্যাটার হতে পারে, লাইক কার্বন। কার্বনের ফ্লো অ্যানালাইসিস আমি করতে চাচ্ছি আমার এনভায়রনমেন্টে, বা আমার এই রুমে কার্বনের ফ্লো কেমন আমি দেখতে চাই। তাহলে আমি কি ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস করতে পারবো না? পারবো। তখন সেটার নাম হচ্ছে সাবস্টেন্স ফ্লো অ্যানালাইসিস। তোমরা দেখবে তোমাদের সিলেবাসে আছে দুটো টার্ম, একটা হলো ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস আর একটা হলো সাবস্টেন্স ফ্লো অ্যানালাইসিস। যখন আমি একটা সিঙ্গেল ম্যাটার নিয়ে কথা বলি একটা ইউনিফর্ম ইউনিটের, তখন সেটা হচ্ছে কি সাবস্টেন্স, লাইক কার্বন অথবা আয়রন অথবা হাইড্রোজেন। কিন্তু যখনই সেটা একটা কম্পাউন্ড বা মলিকিউল হয়, তখন সেটা কি আর ইউনিফর্ম থাকে না। ঠিক আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, আয়রন, ক্লোরাইড, এগুলো কি এক একটা কম্পাউন্ড। আর গুডস হচ্ছে কি, গুডস হচ্ছে মিক্সচার্স অফ সাবস্টেন্সেস, যেমন ফুয়েল বা উড অথবা মিউনিসিপাল সলিড ওয়েস্ট। এগুলো হচ্ছে কি এক একটা গুডস। তার মানে বেশ কিছু ম্যাটার নিয়ে আমার কি তৈরি হয়েছে, বা বেশ কিছু সাবস্টেন্স নিয়ে আমার একটা গুড তৈরি হয়েছে। তাহলে এখানে ভাগ আছে। আমি যখন একটা সিঙ্গেল ইউনিট নিয়ে কাজ করবো বা ইউনিফর্ম ইউনিট নিয়ে কাজ করবো, একটা মলিকিউল নিয়ে কাজ করবো সিঙ্গেল, সেটা হচ্ছে কি সাবস্টেন্স। আর যখন সেটার মিক্সচার নিয়ে কাজ করবো তখন সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস অথবা গুডস। ম্যাটেরিয়াল বললে আমি সাবস্টেন্সও বুঝি, গুডসও বুঝি, কিন্তু তুমি যদি একদম স্পেসিফিক বলতে চাও তোমাকে বোঝাতে হবে কোনটা সাবস্টেন্স আর কোনটা গুডস। যেমন আমি যদি বলি ইলেকট্রিসিটি, এটা কি? এটা গুড, তাই না? এটা কোনো সাবস্টেন্স না, এখানে অনেকগুলো ম্যাটার কি আছে, একসাথে আছে। তারপরে আমার এখানে আসে যে ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমাকে আরো কিছু টার্মিনোলজি বুঝতে হবে, লাইক প্রসেস। মানে প্রসেস বলতে আসলে কি বোঝায়? যেমন ধরো আমি আহ কলম তৈরি করব। কলম তৈরি করার জন্য মাঝখানে আমার কিছু কি আছে, প্রসেসিং আছে। একটা কলমের জন্য আমি হয়তো কালি তৈরি করলাম, প্লাস্টিক নিয়ে আসলাম, কালি নিয়ে আসলাম, প্লাস্টিক নিয়ে আসলাম, ম্যাটেরিয়াল। এখন সেটাকে আমার একটা কাভার তৈরি করতে হবে, সেটা তৈরি করার জন্য একটা প্রসেস আছে না, সেটার একটা নাম আছে। সো এই ধরনের অনেকগুলো সাব প্রসেস মিলে একটা সিঙ্গেল প্রসেস হয়। তাহলে সেগুলো আমার জানতে হবে যে সেগুলো আসলে কি আমার ম্যাটেরিয়ালটা তৈরি করার জন্য। তারপরে বললাম যে স্টকের কথা। এখন আমার হয়তো আজকে আমার ফ্যাক্টরিতে প্রোডাকশন টার্গেট হচ্ছে আমি 10 টন কাগজ তৈরি করব। কিন্তু 10 টন কাগজ তৈরি করা তো আমার আজকের দিনের টার্গেট। আমি তো 1 মাসের জন্য আমার কি আছে, একটা টার্গেট আছে। তাহলে ওই 1 মাসের জন্য যা যা র মেটেরিয়াল দরকার আমি তো সব নিয়ে এসেছি, সেটার আমার একটা কি আছে, স্টক আছে। আর আমরা ঠিক যে পরিমাণ প্রোডাক্ট আমার কি করতে হবে, তৈরি করতে হবে, আমরা তো একদম সেই পরিমাণ র ম্যাটেরিয়ালই নিয়ে আসি না, তার চাইতে কিছু বেশি আনি। স্বাভাবিকভাবে তোমরা চিন্তা করে দেখো, ধরো তোমার বাসায় আজকে গেস্ট আসবে, হয়তো 5 জন গেস্ট আসবে, কিন্তু তুমি কি ঠিক গুনে গুনে 5 জনের জন্য 5 পিস মুরগি রান্না করবে? তা তো না, নিশ্চয়ই 6-7 পিস রাখবে। তার মানে তোমার স্টকে কিছু থাকবে, যেহেতু বাই এনি চান্স যদি একটা এক্সট্রা মানুষ চলে আসে, অথবা বাই এনি চান্স কেউ যদি ডাবল নেয় বা ট্রিপল নেয়, তাহলে সেটার জন্য তোমার একটা কি থাকে, স্টক থাকে। কিভাবে এটা আমাদের ইকোনমিক ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, প্রোডাকশনের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমার কিন্তু কি থাকে, স্টক থাকে। আমার হয়তো টার্গেট আছে যে আমি আজকে 100 কেজি কাগজ তৈরি করব, কিন্তু 100 কেজি কাগজ তৈরি করার জন্য ঠিক যেই পরিমাণ র মেটেরিয়াল লাগে আমি কিন্তু সেই পরিমাণ র মেটেরিয়াল রাখবো না। আমার এর চাইতে কিছু এক্সেস থাকবে, এটা স্বাভাবিক। আবার অনেক সময় কি হয়, ডেফিসিটও হয়, যখন আমি ক্যালকুলেশন ভুল করি যে আরে আমার তো আসলে 100 কেজি টার্গেটের জন্য র মেটেরিয়াল লাগার কথা ছিল 1000 কেজি, আমি হয়তো র মেটেরিয়াল নিয়ে এসেছি কত, 900 কেজি। তাহলে সেটা আমার একটা ডেফিসিট তৈরি করে। একইভাবে প্রসেস গুলোকে আমরা বিভিন্ন ফ্লো দিয়ে বা বিভিন্ন ফ্লাক্স দিয়ে কি করতে হয়, লিঙ্ক আপ করতে হয়। যেমন ধরো ফ্লো বলতে আমরা বুঝি যে মাস পার টাইম, আমার একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ আসলে আমি ব্যবহার করছি। আর ফ্লাক্স হচ্ছে পার ক্রস সেকশন এরিয়াতে আমি কি পরিমাণ মাস ব্যবহার করছি। যেমন ধরো আমি যদি সিওয়েজ যে পাইপলাইন সেটার কথা বলি, তাহলে একটা পাইপলাইনের মধ্য দিয়ে যে পরিমাণ সিওয়েজ ওয়াটারটা পাস হচ্ছে একটা নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে তার ফ্লো। আর পাইপের মধ্যে যে ক্রস সেকশন এরিয়া, সেই ক্রস সেকশন এরিয়ার প্রতিটাকে যদি আমি একটু ছোট, ধরো 10 মিটারের একটা পাইপ, সেটাকে আমি 1 মিটার 1 মিটার করে প্রতিটা ক্রস সেকশন এরিয়াতে প্রতি মিনিটে কি পরিমাণ ফ্লো হচ্ছে সিওয়েজের, সেটা যদি আমি ক্যালকুলেট করি, সেটা হচ্ছে ফ্লাক্স। তাহলে এটা ডিপেন্ড করবে কোন ধরনের ম্যাটেরিয়ালের তুমি অ্যানালাইসিস করতে যাচ্ছ। এটা যদি সলিড ওয়েস্ট হয় সেটা এক ধরনের হবে, এটা যদি কাগজ হয় সেটা এক ধরনের হবে, এটা যদি সিমেন্ট হয় সেটা এক ধরনের হবে, এটা যদি
কোনো একটা কি হয় সাবস্টেন্স হয়, লাইক সেটা কার্বন, সেটা সালফার, সেটা ফসফরাস, নাইট্রোজেন, তাহলে এটা তোমার ডিপেন্ড করবে তুমি কোন ধরনের ফ্লো, কোন ধরনের ফ্লাক্স আসলে কনসিডার করবে। দেন একটা সিস্টেম, যেহেতু এটা ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস, এখানে আমার একটা সিস্টেম ফলো করতে হয় এবং সেই সিস্টেমের ভেতরেই আসলে এই ফ্লো, স্টক, প্রসেস সবগুলোকে কি করতে হয়, রাখতে হয়। আর ওভারঅল আমার সিস্টেমটাকে একটা বাউন্ডারির ভিতরে নিয়ে আসতে হয়, যে বাউন্ডারিটাকে অতি অবশ্যই স্পেস এবং টাইম মেনশন করতে হয়। যে তুমি যদি বলো যে ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস তুমি করবে, লাইক আমি আমার প্রজেক্টের সময় কাজ করেছি ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস অফ পেপার প্রোডাকশন ইন বাংলাদেশ, সেটা 2016 সালে। তাহলে এই যে বাংলাদেশ, এটা হচ্ছে আমার সিস্টেম বাউন্ডারি বা জিওগ্রাফিক হরাইজন। আর 2016-তে যে আমি কাজ করেছি সেটা হচ্ছে টাইম। তাহলে আমার বাউন্ডারিটা আমি যখন মেনশন করে দিব, তাহলে এবার আমার বুঝতে সুবিধা হবে যে 2016 সালে বাংলাদেশের জিওগ্রাফিতে যে পেপার প্রোডাকশন হয়েছিল, সেই পেপার প্রোডাকশনের জন্য টোটাল কি পরিমাণ ইনপুট আসলে বাংলাদেশকে দিতে হয়েছে ফ্যাক্টরি গুলোকে, এবং সেখান থেকে কি পরিমাণ আউটপুট আলটিমেটলি আমরা পেয়েছি, এবং আদৌ সেখানে ইনপুট ইকুয়ালস আউটপুট হয়েছে কিনা, এই ক্যালকুলেশনটা দেখানোই হচ্ছে মূলত ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিসের উদ্দেশ্য। তবে এটা দিয়ে আসলে কি হবে, তুমি যখন দেখবে তোমার ইনপুট ইকুয়ালস আউটপুট হয়নি, তখন তুমি বুঝতে পারবে এবার তোমার ঝামেলাটা কোথায়। তোমার যেহেতু স্টক তুমি ক্যালকুলেশন করবে, তাহলে বুঝবে তোমার কি বেশি স্টকে রয়ে যাচ্ছে। আরেকটা বিষয় এখানে থাকে, সেটা হচ্ছে হিডেন ফ্লো। মানে স্টকে যেটা থাকে সেটা হচ্ছে আমরা ইউটিলাইজ করি, আর হিডেন ফ্লো হচ্ছে অনেক সময় আমাদের এখানে রয়ে যায় কিন্তু আর সেটা ইউটিলাইজ করা হয় না। ফর এক্সাম্পল ধরো এই যে আমরা কাগজ, একটা সময় আমরা প্রচুর স্কুল কলেজে কাগজ ব্যবহার করেছি, খাতা কিনে এনেছি, বাসায় সেই খাতায় লিখেছি, আবার পরীক্ষার হলে খাতায় লিখেছি। এখন অনেক সময় দেখা গেছে যে বছরের শেষে যখন আগের বছরের বা আগের ক্লাসের খাতাপত্রগুলো গুছিয়ে রেখে দিতাম, দেখতাম যে অনেকগুলো খাতার পেছনে কি রয়ে গেছে, এক্সট্রা পেজ রয়ে গেছে, যেটা আর ইউটিলাইজ আমি করিই নাই। তার মানে সেটা কিন্তু আমার আসলে স্টক হিসেবে নাই, যে আমি এই নিয়তে রাখি নাই যে পরের বছর আমি আবার এটা নিয়ে ব্যবহার করবো। ওটা হিডেন ফ্লো এর ভিতরে চলে যাচ্ছে, তাহলে ওটা তো কোনো ইউটিলাইজ হলো না, জাস্ট আমার সিস্টেমে ফ্লো হিসেবে রয়ে গেল। কিন্তু আমার তো টার্গেট ছিল যে এই বছর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদের জন্য কাগজপত্র লাগবে হচ্ছে 500 মিলিয়ন টন বা 500 বিলিয়ন টন ফর এক্সাম্পল। এখন সেখানে এই যে কতগুলো কাগজ প্রত্যেকের বাসা বাড়িতে রয়ে যাচ্ছে, রয়ে যাচ্ছে, রয়ে যাচ্ছে, হয়তো হিসাব করে দেখা যাচ্ছে এখানেই 100 টন রয়ে গেছে, বাট সেটার কোনো ইউসেজ আমার সিস্টেমের মধ্যে নাই। তাহলে আমার তো আসলে এই প্রোডাকশনটা না করলেও চলতো। তখনই আমি দেখা যাবে ইনপুট ইকুয়ালস আউটপুট আমি কিন্তু আর ক্যালকুলেশন করতে পারছি না। আমি তখন দেখবো যে এখানে একটা কি রয়ে গেছে, গ্যাপ রয়ে যাচ্ছে। তাহলে এই গ্যাপটা কোথায়, এই যে আমাদের ফাঁক করে যেটা রয়ে যাচ্ছে, যেটার কোনো ইউটিলাইজেশন নাই, সেটা আলটিমেটলি আমার পরিবেশের জন্য কিন্তু বার্ডেন হিসেবে তৈরি হয়। তো এমএফএ তে আসলে পরিবেশের জন্য কি পরিমাণ ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে সেটা মোর প্রিসাইজলি ক্যালকুলেট করার সুযোগ নাই। এখানে আমরা বেসিক্যালি যেটা করি, ইকোনমি ওয়াইড ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস করি, যেখানে মাস ব্যালেন্সটা করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। যখনই আমি দেখবো, কারণ এটা আমাকে হেল্প করবে আসলে এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট ক্যালকুলেশন করতে, যখনই আমি দেখবো যে আমার আসলে স্টক আছে, তখন আমি বুঝবো যে হ্যাঁ, যেহেতু স্টক আছে আমি প্রোডাকশনে যেতে পারবো ভবিষ্যতে, আমার এটা উইন উইন সিচুয়েশন। কিন্তু যখনই আমি দেখবো আমার হিডেন ফ্লোটা বেশি, তার মানে ওই ফ্লোটা আসলে আইডেন্টিফাইড না, তাহলে আমার অনেক বেশি রিসোর্স আসলে ইউজ করতে হচ্ছে, যেখানে আমি আউটপুট পাচ্ছি কম কিন্তু আমার ইনপুট অনেক বেশি, তখন আমি বুঝতে পারবো যে না, আমার এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। সো এই ব্যাপারগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করে রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আর এমএফ এর হিস্ট্রিটা তোমরা একটু পড়ে নিও, এটাও কিন্তু হুট করে এই কনসেপ্টটা আসে নাই। মূলত 2000 2000 বছর আগে গ্রিক ফিলোসোফাররা কিন্তু এগুলো নিয়ে কথা বলেছেন। যেমন কনজারভেশন অফ ম্যাটার, ভরের যে নিত্যতা সূত্র, সেখানে সবসময় বলা হয় যে ভরের কিন্তু কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, বস্তুর হয়তো ফরম্যাটের চেঞ্জ হয়, কিন্তু তার যে টোটাল ভর, সেই ভরের কিন্তু কোনো কি হয় না, চেঞ্জ হয় না। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, একজন ডাক্তার, স্যান্টোরি ওনার নাম, যাকে বলা হয় স্যান্টোরিয়াস অ্যানালাইসিস, উনি একটা অ্যানালাইসিস করার চিন্তা ভাবনা করেছেন, যে উনি ওনার পেশেন্টকে ভালো মতো খাওয়া দাওয়া করাবেন, বেভারেজ দিবেন, সেটা খাওয়া দাওয়া করার পর উনি এক্সক্রিটা যেটা আসে সেটা উনি পরিমাপ করবেন বলে ডিসিশন নিলেন।
মানে ওনার উদ্দেশ্য হচ্ছে যেটা আমরা খাচ্ছি এবং পান করছি সেটাই তো আলটিমেটলি আমরা কি করছি, ডিফিকেট করছি। তো ইনপুট ইকুয়ালস আউটপুট হওয়ারই কথা। উনি চিন্তা করছেন আমি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করবো। উনি ভেনিসের একটা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওই অবস্থায় উনি আসলে এক্সপেরিমেন্টটা করার ডিসিশন নেন। দেখো মানে আমি তোমাদেরকে ওনাদের নামগুলোর সাথে কেন পরিচয় করাই, নামগুলো খুব বেশি সিগনিফিকেন্ট না এক অর্থে। মানে ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি কোর্স করার জন্য এই নামগুলো সব তোমাদেরকে মনে রাখতে হবে, শিখতে হবে, মুখস্থ রাখতে হবে, ব্যাপারটা সেটা না। মানে থিঙ্কিং এর যে লেভেল বা যে পার্সপেক্টিভ, কারণ আমরা এই বয়সে বসে কি কি চিন্তা করছি। আর এই যে আজকে থেকে 100 বছর আগে, 200 বছর আগে, 2000 বছর আগে, তখন তো ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। যে ডক্টরাল স্টুডেন্টের কথা বললাম একটু আগে, একজন অ্যালেন বাই। এখন দেখো ভেনিসের ইউনিভার্সিটির একজন লেকচারের কথা বলছি। ওনাদের এক্সপেরিমেন্টের ধরনগুলো কেমন সেটা দেখো। মানে আমরা যে থিঙ্কিং অ্যাপ্রোচের ভেতর এখন 2024 সালে এসে আছি, আজকে থেকে 100 বছর, 200 বছর আগে আমাদের চিন্তাধারা কত বেশি অ্যাডভান্স ছিল। তারপরে আমাদেরকে নিজেদেরকে আরো কত ইমপ্রুভ করতে হবে, এগুলোর জন্য কিন্তু আমি এই নামগুলোর কথা বলি। তো উনি ওনার এক্সপেরিমেন্ট যখন শেষ হলো, রেজাল্ট পাওয়ার পর উনি হতাশ। কেন হতাশ? উনি দেখলেন যে ইনপুট ইকুয়ালস আউটপুট হলো না। উনি যা খাইয়েছেন ওনার পেশেন্টকে এবং যা পান করতে দিয়েছেন বেভারেজেস, দেখা গেল এক্সপিটা যখন কি করা হলো, পরিমাপ করা হলো, দেখা গেল যে মাস ব্যালেন্স হচ্ছে না। তখন ওনার মাথায় আসে নাই যে এখানে আসলে কিছু ইস্যু আছে। ইস্যুটা হলো পার্সপিরেশন। এই যে আমাদের সোয়েটিং হয়, সোয়েটিং এর মাধ্যমে আমাদের কি হয়, বডি থেকে কি হচ্ছে, ঘামটা যে রিলিজ হয় সেটারও তো একটা ওয়েট আছে। এখন ডাক্তার সাহেব তো শুধুমাত্র এক্সক্রিটার ওজন নিয়েছেন, এই যে আদার যে ফিজিওলজিক্যাল প্রসেস বা বায়োলজিক্যাল প্রসেস সেটা উনি ওভারলুক করে গেছেন। তার মানে আমরা যদি আমাদের ইকোনমিকেও সেভাবে চিন্তা করে দেখি, ইট ইজ অলমোস্ট লাইক দ্যাট। তুমি একদম সোজা সাপটা ভাবে সরল মনে চিন্তা করছো যে 1 কেজি পেপার তৈরি করার জন্য আমি আমার নেচার থেকে 1 কেজি সব মিলিয়ে র মেটেরিয়াল নিয়েছি, আহ গাছ কেটেছি, সবকিছু মিলিয়ে 1 কেজি, তাহলে পেপারও তো আমি 1 কেজি পাবো। সেটা হয় না। কারণ তোমার সিস্টেমে অনেক ধরনের কি আছে, সিস্টেম লস আছে বা সিস্টেমের ইউটিলাইজেশন আছে, অথবা সিস্টেমের নিড এন্ড ফ্লো আছে, যেটাই ডাক্তার সাহেব মিস করে গেছেন প্রথমে। পরে উনি এক্সপেরিমেন্ট করলেন যে আরে এই জিনিস যদি পার্সপিরেশনের মাধ্যমেই উধাও হয়ে যায়, তাহলে আমি একটা কাজ করি, আমার পেশেন্টদেরকে আমি, বেশিরভাগ সময় আমাদের নাইট টাইমে দেখা যায় সোয়েটিং হয়। তো উনি নাইট টাইমে পেশেন্টকে কি করে ফেললেন, র্যাপ করে ফেললেন যে এই সোয়েটিংটা যে হচ্ছে সেটাও আমি মেজার করব। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সেটাও খুব ফ্র্যাকশনাল অ্যামাউন্ট, এটা আসলে টোটাল ইনপুট ইকুয়ালস আউটপুট হয় না। তার মানে আমাদের ফিজিওলজিক্যাল আরো বিভিন্ন ব্যাপার আছে যেটার মাধ্যমে আমরা একেবারে যা ইনপুট দিচ্ছি তা কিন্তু আউটপুট হিসেবে আমরা সবসময় পাই না। এখানে আরো অনেক ধরনের কি থাকে, হিডেন ফ্লো থেকে যায়, যেটা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেম। সো এই পুরো ঘটনাটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, যে ডাক্তার সাহেব খুব সুন্দর করে ব্যাপারটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন। আচ্ছা, যাই ভাবে হোক, এটা হলো এমএফ এর একটা ছোটখাটো হিস্ট্রি বলতে পারো। ভেতরে আরো অনেক কথাবার্তা আছে, এটা একটু পড়ে নিও। আর যে টার্মিনোলজি গুলোর কথা আমি বললাম, যে ম্যাটেরিয়াল কি, সাবস্টেন্স কি, গুড কি, প্রসেস কি, স্টক কি, হিডেন ফ্লো কি, এগুলো তোমরা একটু ডিটেইলে পড়ে নিবে। আর এখানে আরেকটা জিনিস যেটা জানতেই হবে সেটা হলো, আমি যখন এমএফ এর স্টাডিটা রান করব, তাহলে সেটা ডিজাইনটা আসলে কেমন হওয়া উচিত। সর্বপ্রথম তো তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি আসলে কিসের ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস করতে চাও। সেটা যদি কোনো একটা প্রোডাক্ট হয়, গুড হয়, তুমি সেটা বেছে নাও। অথবা যদি কোনো একটা সাবস্টেন্স হয় সেটা বেছে নাও, ভালো কথা। আর সেখানে তুমি যখন এই বিষয়গুলোকে দেখাবে, যে প্রসেস, তোমার যেটা তুমি আইডেন্টিফাই, তোমার যে ম্যাটেরিয়ালটা বা গুডসটা বা সাবস্টেন্সটা, সেটার জন্য প্রথমেই তোমাকে একটা সিস্টেম বাউন্ডারি কি করে নিতে হবে, তৈরি করে নিতে হবে। যেমন আমি যেটা বলেছি যে ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস অফ পেপার ইন বাংলাদেশ বা পেপার প্রোডাকশন ইন বাংলাদেশ, তার মানে আমি যখন আমার সিস্টেম বাউন্ডারিটা ড্র করতে যাব, এভাবে ডটেড লাইন দিয়ে আমাকে বাউন্ডারিটা দেখাতে হবে। এর ভিতরে আমাকে বাকি বিষয়গুলো, যেমন প্রসেস, স্টক, রেট অফ চেঞ্জ, ফ্লো, ফ্লাক্স, সেগুলো দেখাতে হবে। এখন পেপার প্রোডাকশনের জন্য আমি জানি আমাকে কিছু র মেটেরিয়াল ব্যবহার করতে হয়েছে, তাহলে সেই র মেটেরিয়াল গুলোর নাম আমি এখানে লাইন বাই লাইন লিখে ফেললাম। সেই র মেটেরিয়াল গুলো হয়তো
কিছু সাব প্রসেস মিলিয়ে আমি আলটিমেটলি পেপার তৈরি করেছি। তাহলে ওই যে প্রসেস গুলো, সেই প্রসেস গুলো এরকম যে বক্স গুলো দেখানো হয়েছে, সেই বক্সের ভেতরে ভেতরে করে আমাকে কি করতে হবে। যেমন সেখানে ধরো পেপার তৈরি করার পরে অনেকে পোস্টার পেপার তৈরি করে, সেখানে তারা কালি ব্যবহার করে, তাহলে ইঙ্কিং একটা প্রসেস থাকে। অথবা যদি সেই ইঙ্কটা রিমুভ করতে চায় তাহলে ডি ইঙ্কিং একটা প্রসেস থাকে। অথবা কাগজের যে মন্ড তৈরি করে, সেই মন্ড তৈরি করার সময় পানি দিতে হয়। বা এই যে সাব প্রসেস গুলো আছে সেগুলোকে ছোট 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 ভাগ করে ধরনের বক্সের ভিতরে দেখাতে হয়। এবং আমি যখন স্টক দেখাবো তখন ওই বক্সের ভিতরে আরেকটা সাব বক্স করে এরকম স্টককে দেখাতে হয়। সেখানে যদি আমি কোনো ফ্লো দেখাতে চাই, এই ধরনের সিম্বল ব্যবহার করে সেই ফ্লো গুলো দেখাতে হয়। তো এরকম একটা স্টাডির এক্সাম্পল আমার কাছে আছে। আমাদেরই এক সিনিয়র ভাই, আমার বড় বোনদের ব্যাচের ইফতেখারুল আলম রাসেল ভাই, তোমরা হয়তো অনেকেই চিনো। উনি এখন অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। তো ওনার প্রজেক্ট এর কাজের টপিক ছিল ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস অফ সিমেন্ট প্রোডাকশন ইন বাংলাদেশ, অথবা সিমেন্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। সেটাকে আমরা ইকোনমি ওয়াইড ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস বলছি। তো উনি ওনার কাজের ক্ষেত্রেও এই পুরো ব্যাপারটাকে ব্যবহার করেছেন। আমি ওনার এই পেপারটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। তবে এমএফ এর কাজ করতে গিয়ে আমি সবচাইতে বেশি যেটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে একটা সফটওয়্যারের ব্যবহার। এলসিএ তে যেমন আমরা ওপেন এলসিএ বা সিমা প্রো বা গ্যাবি এই ধরনের সফটওয়্যার গুলো ব্যবহার করার সুযোগ আছে। ওপেন এলসিএ তে এই যে ডায়াগ্রাম যেটাকে দেখছো, এটাকে বলা হয় স্যানকি ডায়াগ্রাম, SANKEY, স্যানকি ডায়াগ্রাম। স্যানকিম্যাটিক নামে একটা সফটওয়্যার আছে। তো ওই সফটওয়্যার দিয়ে আসলে এই ডায়াগ্রাম গুলো সুন্দর করে তৈরি করা যায়। আমি জানি না তোমরা কতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছ। যদি পেপারটা তোমাদের কাছে যখন এভেলেবেল হবে তখন তোমরা আরো ভালো মতো জিনিসটা বুঝতে পারবে। ফর এক্সাম্পল, এখানে হচ্ছে সিমেন্ট প্রোডাকশন সিস্টেমটাকে উনি দেখিয়েছেন। ফর এক্সাম্পল, আমরা জানি সিমেন্টের জন্য প্রথম বা সবচাইতে বেশি যে র ম্যাটেরিয়ালটা আসলে ব্যবহার হয় সেটা হলো ক্লিংকার। এখন এই ক্লিংকারটা, যেহেতু উনি বাংলাদেশের অ্যাসপেক্ট থেকে কাজ করেছেন, আমরা কিন্তু ক্লিংকার ইম্পোর্ট করি। যেমন থাইল্যান্ড থেকে দেখো, উনি যেই বছরে কাজ করেছেন বা যেই সময়ে কাজ করেছেন, সেই সময়ে টোটাল যে ক্লিংকার ইউটিলাইজ হয়েছে বাংলাদেশের সিমেন্ট প্রোডাকশনের জন্য, সেই টোটাল ক্লিংকার ইউটিলাইজেশনের কত পার্সেন্ট বা কত অ্যামাউন্ট থাইল্যান্ড থেকে এসেছে সেটা দেখানো হয়েছে, চায়না থেকে, জাপান থেকে, কোরিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে। তার মানে দেখো, এটা যদি তুমি আমরা নর্মালি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বা টেক্সট বক্স এঁকে এঁকে যেভাবে ফ্লো তৈরি করি, সেটা দিয়ে দেখানোটা যতটা না কষ্টদায়ক, তার চাইতে এটা অনেক বেশি সহজ, যদি তুমি এই অ্যামাউন্ট গুলো তোমার কাছে ঠিক পরিমাণে থাকে এবং তুমি ঠিকভাবে ইনপুটটা সাইন্টিমেটিক সফটওয়্যারে দিতে পারো, তাহলে এটা একটা ওয়ান্ডারফুল ফ্লো তৈরি করে। যেমন এটা দেখে যে কোনো কেউ সহজে বুঝে যাবে যে, ও আচ্ছা, ক্লিংকার ক্লিংকার বাংলাদেশে ওই সময়ে, ফর এক্সাম্পল ধরে নিলাম এটা 2015 সাল, সরি 2012 সাল ধরে নিলাম, 2012 সালে বাংলাদেশে ক্লিংকার ব্যবহার হয়েছে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে, যেখানে এই প্রত্যেকটা দেশ থেকে এই এই পরিমাণে কি ক্লিংকার আসলে আমরা ইম্পোর্ট করে এনেছি। দেন ইম্পোর্টেড ক্লিংকারের পরিমাণ কত, এবং আমাদের যে নিজস্ব সিমেন্ট ফ্যাক্টরি, সেখান থেকে আমরা আরো বেশ কিছু র মেটেরিয়াল নিয়েছি, লাইক জিপসাম, লাইমস্টোন, স্ল্যাগ, ফ্লাই অ্যাশ এবং আদার এডিটিভ। তাহলে এটারও একটা ফ্লো সেখানে তৈরি হলো। দেন সেখান থেকে আমার এই দুই ক্যাটাগরির সিমেন্ট আমি পেয়েছি, পিসিসি এবং ওপিসি। এবং সেই পিসিসি এবং ওপিসি দেখো কত পার্সেন্ট আমার গেছে মার্কেটে। যেমন এক্সপোর্ট আমি করেছি এই অ্যামাউন্টে, এবং পিসিসি থেকে বাকিটুকু আমার চলে গেছে মার্কেটে। এবং মার্কেটের মধ্যেও সেখানে আবার ভাগ করে দেখিয়েছে যে গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ওয়ার্কে কত টন, নন গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ওয়ার্কে কত টন, এবং রিয়েল এস্টেটে কত টন আহ সিমেন্ট আসলে বাংলাদেশে ফর এক্সাম্পল 2012 সালে আমরা ব্যবহার করেছি। এখানে আরেকটা ফ্লো দেখানো হয়েছে, যেমন লাফার্জ সিমেন্ট বাংলাদেশে, তাদের থেকে আমরা ক্লিংকার সরাসরি কি করি, নিয়ে এসে এই যে পিসিসিটা ব্যবহার করি। বা যেটা ইম্পোর্টেড ক্লিংকারের বাইরেও আমাদের দেশের যে লাফার্জ সিমেন্ট আছে, সেই লাফার্জ সিমেন্ট থেকে আমরা আলাদা করে ক্লিংকার নিয়ে এসেও আবার এই পিসিসি যে সিমেন্টটা, সেটা আমরা তৈরি করে দিই। তার মানে এন্টায়ার যে হিস্ট্রিটা, সেটা যেমন আমি আমার এই স্যানকি ডায়াগ্রামের মাধ্যমে দেখালাম, আবার একইভাবে কোনো ডিটেল কিন্তু আমার আসলে বাদ যায় নাই। এবং এটা খুব সুন্দর করে আমার পুরো প্রসেসটাকে কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছে যে আমার দেশ থেকে কতটুকু ঢুকছে, ইম্পোর্ট কতটুকু হচ্ছে, এক্সপোর্ট কতটুকু হচ্ছে, এমিশন কতটুকু যাচ্ছে,
এবং দেশের মধ্যেও সেটার ব্যবহার কোন কোন সেক্টরে কি পরিমাণ হচ্ছে। তবে এই জিনিসটা এত সুন্দর বা এত বিচ্ছিরি তখনই হবে যখন তুমি গার্বেজ হিসেবে ইনপুট দিবে, আবার যখন তুমি এরকম ওয়ান্ডারফুল ইনপুট দিবে। তার মানে তুমি যে ডেটা কালেকশন করবে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে তোমার এই স্যানকি ডায়াগ্রাম বা স্যানকি ফ্লোটা কেমন হবে। এখন আমি তোমাদেরকে একটু স্যানকিম্যাটিক এর সাথে পরিচয় করিয়ে দিই। যেমন তোমরা গুগলে যদি যাও, এখন কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এখানে দেখো আমি একটা ওয়েবসাইটে ঢুকেছি, স্যানকিম্যাটিক, SANKEYMATIC, স্যানকিম্যাটিক.com। তোমরা যদি এখানে যাও, জাস্ট বিল ডায়াগ্রাম এই যে অপশনটা আছে সেখানে গেলেই হবে, বা স্যানকিম্যাটিক এই সাইটটাতে আগে ঢুকো। ঢোকার পরে এখানে দেখো যে তারা দেখিয়েছে, ফর এক্সাম্পল তোমার এই মাসের জন্য বা আজকের দিনের জন্য তোমার বাজেট হচ্ছে 1,500 টাকা, যে বিভিন্ন পারপাসে তুমি খরচ করবে। এবং সব মিলিয়ে ওই 1,500 টাকা বাজেটের ফ্লোটা আসলে কেমন হতে পারে সেটা দেখিয়েছে। মানে যে এখানে দেখাচ্ছে যে ওয়েজেস 1,500 টাকা, সেখানে আমার ট্যাক্স এর পেছনে খরচ হবে 450 টাকা, হাউজিং এ 420 টাকা, ফুডে। এটা তুমি চাইলে তোমার মতো করে এখন কি করতে পারো, এডিট করতে পারো। যেমন ওয়েজেস শব্দটা আমার পছন্দ হলো না, আমি লিখে দিলাম যে আমার এক্সপেন্সেস। এই যে একটু আগে যে রাসেল ভাইয়ের যে ফ্লোটা আমি তোমাদেরকে দেখালাম, যে ক্লিংকার আমার আলটিমেটলি আমার তৈরি হয়েছে কি সিমেন্ট। এখন সিমেন্টের জন্য আমার যে র মেটেরিয়াল, তাহলে তোমার বুঝতে হবে যে তুমি কোন কোন ঘরে কি কিভাবে এই সেগমেন্ট গুলোকে ভাগ করবে, যেটার মাধ্যমে আলটিমেটলি তোমার এখানে যে 1,500 টাকা বাজেট, তুমি এটাকে যে বিভিন্ন সাব পোর্শনে ডিভাইড করেছো, সেই ডিভিশন গুলো আসলে কিভাবে করবে, এবং আলটিমেটলি যেটার মাধ্যমে তোমার এই 1,500 টাকাটা কিভাবে ব্যালেন্স হবে সেটা তোমার দেখাতে হবে। আর যদি ব্যালেন্স করতে না পারো, সেটা ইমব্যালেন্স হিসেবে তোমার ফ্লোতে সে কি করবে, শো করবে। যেমন এখানে আমি এক্সপেন্সেস লিখে দিয়েছি, দেখো এখানে আলটিমেটলি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে যদি তুমি হয়তো তোমার ট্যাক্সের পেছনে খরচ হয় নাই, তোমার হয়তো খরচ হয়েছে কি হতে পারে, মেডিকেল। হ্যাঁ, মেডিকেল ইস্যুতে তুমি হয়তো খরচ করেছো, তাহলে দেখো কি হবে। আমি এখানে চেঞ্জ করে দেওয়ার কারণে এখানে চেঞ্জ হয়ে গেছে। আর কিভাবে এখানে তুমি মার্জিন গুলো চেঞ্জ করতে পারবে, লেফট মার্জিন এখানে 12 রেখেছে, আমি আরো ছোট করে দিলাম, এটা আস্তে আস্তে বড় হচ্ছে। একইভাবে উইক হাইট সবগুলো চেঞ্জ করার পরে তুমি এখান থেকে এই ফাইলটা পিএনজি ফরম্যাট হোক অথবা এসভিজি, যে ফরম্যাটে তুমি চাও সেটা তুমি কি করতে পারো, ডাউনলোড করে নিতে পারো। এটা নিয়ে হচ্ছে তোমাদেরকে নিজেদেরকে একটু এক্সপ্লোর করতে হবে, বাট এটা খুবই ইন্টারেস্টিং। আমি যখন আমার প্রজেক্টের কাজ করেছি, আমার সবচাইতে বেশি ইন্টারেস্টিং পার্ট মনে হয়েছে এটা। কিন্তু এটা তৈরি করার জন্য এই যে সেগমেন্টটা দেখছো সেটা তোমার ভালো করে বুঝতে হবে। যেমন এটা তো খুব সহজ, আমার এই মাসের বাজেট হচ্ছে 2,000 টাকা, সেই 2,000 টাকার মধ্যে আমি এই খাতে এই টাকাটা খরচ করবো। কিন্তু তুমি যখন কোনো একটা ম্যাটেরিয়ালের ফ্লো অ্যানালাইসিস করবে, সেখানে তো তোমার এত প্লেইন এন্ড সিম্পল একটা ফ্লো থাকবে না। সেখানে তোমার এই যে রাসেল ভাইয়ের যে পেপারটা আমরা দেখালাম, সেরকম অনেকগুলো সেগমেন্ট থাকবে, অনেকগুলো দেশ থেকে তুমি র মেটেরিয়াল নিয়ে আসবে, নিজের দেশ থেকে নিয়ে আসবে। তাহলে সেগুলো কিভাবে সাজাবে, সেগুলো কিভাবে ফরম্যাটিং করবে, সেই জিনিসগুলো তোমাদেরকে একটু নিজেদেরকে এক্সপ্লোর করতে হবে। কারণ আলটিমেটলি এগুলোর অপশন গুলো তখনই মাথায় আসে যখন তুমি নিজে কাজ করতে বসবে। যেমন এটা যখন আমি স্যারের সামনে বসে বসে করেছি, স্যার বলেছে তুমি স্যানকিম্যাটিক সফটওয়্যারে যাও, একটা ফ্লো তৈরি করে আমাকে দেখাও। এটা যদি করতে পারো, আমি বুঝবো যে তুমি তোমার প্রজেক্টের কাজটা করতে পারবে। এটা তো উইদিন মানে কি বলবো 1 মিনিট আমি করে স্যারকে দেখিয়েছি। এটা যে কেউ পারবে, তোমাদেরকে দিলে তোমরা 1 মিনিট না, তোমাদের 10 সেকেন্ড সময় লাগবে, তোমরা একটা ফ্লো রেডি করে দিবে। বাট যখন আমি আমার নিজের কাজটা করতে বসেছি, আরে তখন দেখলাম যে আমার এক এক ধরনের র মেটেরিয়াল এক একটা দেশ থেকে নিতে হয়েছে, সেটার এক একটা ফ্লো তৈরি হচ্ছে, সেটা দেখাতে হচ্ছে, সাজাতে হচ্ছে। তাহলে সেখানে অনেক ইস্যু আছে। আর এবার আরেকটা বিষয়ে আসি, এই যে বলছি যে র মেটেরিয়াল ইনপুট আউটপুট, তাহলে নিশ্চয়ই সেখানে ইম্পোর্ট এক্সপোর্ট এর কোনো ইস্যু আছে। যেটা আমি দেখালাম একটু আগে, যে সিমেন্টের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হচ্ছে,
অনেক ধরনের দেশ থেকে বা অনেক দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে আমার র মেটেরিয়াল গুলো। তাহলে এই ডেটাটা আমি আসলে কোথা থেকে পাবো, বা আদৌ এই ধরনের কোনো ডেটা বাংলাদেশের জন্য এভেইলেবল আছে কিনা? ওয়ার্ল্ডের লার্জেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেটা সেটের কথা যদি আমি বলি এক্সপোর্ট ইম্পোর্টের পারপাস থেকে, সেটা হলো ইউএন কমট্রেড বা ইউনাইটেড নেশন কমোডিটি ট্রেড ডেটাবেস। তোমরা যদি এটার ওয়েবসাইটে যাও, ইউএন কমট্রেড ডেটাবেসের ওয়েবসাইটে যাও, সেখানে দেখবে গেট ডাটা বা ট্রেড ডাটা নামে একটা অপশন আছে। সেখানে ঢুকলে এই ধরনের একটা ইন্টারফেস তোমরা দেখবে, যেখানে 200টা দেশের 1962 সাল থেকে বিভিন্ন প্রোডাক্টের ইম্পোর্ট এবং এক্সপোর্টের সিনারিও থ্রু আউট দ্য ওয়ার্ল্ড তারা এই ডেটাবেসটা তৈরি করে রেখেছে। এবং এক্সেল ফরম্যাটে তুমি সেই ডেটাটা কি করতে পারবে, এক্সপোর্ট করে নিতে পারবে। সো এটা আমাদের জন্য আরেকটা অনেক বড় অপরচুনিটি। যেমন আমি যে কাজ করেছি পেপার নিয়ে, পেপারের অনেকগুলো র মেটেরিয়াল বাংলাদেশ দেখা গেছে কি করছে, অনেক ধরনের কেমিক্যাল আছে যেগুলো বাইরের দেশ থেকে আমাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। তাহলে সেই ডেটা সেটটা আমি কোথায় পাবো? তবে সেটার জন্য একটা বিষয় যে তোমার সেই প্রোডাক্টটার এইচএস কোড জানা থাকতে হবে, বা হারমোনাইজ সিস্টেম কোড বলা হয়। সেটা হচ্ছে যখন তুমি ট্রেড করবে কোন একটা প্রোডাক্টের, সেটার একটা নাম্বার দেয়। সো সেই নাম্বারটাকে বলা হয় হারমোনাইজ সিস্টেম কোড। যেমন ধরো এখানে আমি র্যান্ডমলি কোন একটা প্রোডাক্ট লিখি, লাইক পেপার। এখন দেখো, পেপার লেখার পরে তারা এখানে অনেক ধরনের পেপারের কি দিবে, ক্যাটাগরি দিবে বা সাব ক্যাটাগরি দিবে। অথবা আমি লিখে দিলাম ধরো কটন। দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরির কটনের জন্য বিভিন্ন কোড দেওয়া আছে। এখন তুমি যদি স্পেসিফিক জানো যে তুমি কটন সিডের জন্য, অথবা আহ ধরো সানফ্লাওয়ার সিড, তুমি জানো যে এই সিডটা বাংলাদেশ কি করছে, ইম্পোর্ট করছে, তাহলে তোমার তো সানফ্লাওয়ার সিডের কোডটা জানা আছে 1512। এখন 1512 এই কোডটা দিয়ে তুমি যদি সার্চ করো যে 2019 সালে, এখানে আমি পিরিয়ডটা মেনশন করে দিলাম 2019, 23 বার দিয়ে দিলাম। তারপরে 1512 আমি জানি সানফ্লাওয়ার সিড, কটন সিড এগুলোর জন্য সেটার স্পেসিফিকেশন। রিপোর্টার আর পার্টনার। রিপোর্টার মানে হচ্ছে যে কি করে, এক্সপোর্ট করে, সে হচ্ছে রিপোর্টার। আর পার্টনার মানে হচ্ছে যে দেশে পাঠানো হচ্ছে। তো আমি রিপোর্টার দিয়ে রাখলাম কি, ধরো বাংলাদেশ। বাংলাদেশ তো এক্সপোর্ট করার সুযোগ নাই। ধরো ইউএসএ থেকে আমি কি পরিমাণ ইম্পোর্ট করি সেটা আমি জানতে চাই। এখন দেখো এখানে দেখাচ্ছে যে নো ডাটা। তার মানে 2019 সালে সানফ্লাওয়ার সিড বাংলাদেশ ইউএসএ থেকে ইম্পোর্ট করেনি। অ্যাটলিস্ট ইউএন কমট্রেডের ডেটাবেসে সেটা কি করা নাই, রিপোর্ট করা নাই। তবে অনেক সময় হয় কি, ধরো ইম্পোর্ট করুক বা এক্সপোর্ট করুক, আমার এই সাইটে যদি বা এই ডেটা সেটে যদি সেই ইনফরমেশনটা দেয়া না থাকে, সেক্ষেত্রে সে অনেক সময় নো ডাটা দেখায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডেটাগুলো এখানে কি অলমোস্ট এভেলেবেল। এর বাইরেও বাংলাদেশের যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, সেখানেও কিন্তু আমাদের দেশীয় যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ডেটা সেট গুলো, সেগুলো কিন্তু কি থাকে, এভেলেবেল থাকে। তবে আনফরচুনেটলি এটা আপডেটেড থাকে না। ধরো 2024 সালে এসে তুমি এখন 2022-এর ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ইয়েটা পাবে, রিপোর্টটা পাবে, 23-এরটা পাবে না, 24-এরটা পাবে না। কিন্তু এখানে অলরেডি 2000 কত সাল পর্যন্ত, 23 সাল পর্যন্ত তারা কি করেছে, বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে ট্রেড হয়েছে এক দেশ থেকে আরেক দেশে, সেগুলো কি করা থাকে, রিপোর্ট করা থাকে। এর বাইরেও কোনো একটা প্রোডাক্ট যেটা আমরা একটু দেখতে চাই যে ফাইলটা আসলে কিরকম, এখানে যদি আমি অল দিয়ে দিই, ধরে নিলাম অল রিপোর্টার, অল পার্টনার, 1512 2023 সালে এটার একটা প্রিভিউ আমরা দেখতে চাই। ক্যাপচা দিয়েছে আমাদেরকে, যেটা টাইপ করতে হবে। তো টাইপ করে দেখি। ফাইল। আর এটা কিন্তু ওপেন অ্যাক্সেস, মানে যে কোনো কেউ যে কোনো সময় চাইলে কি করতে পারে, এখান থেকে ডেটাগুলো এরোস
Well, দেখো আমি জাস্ট র্যান্ডমলি কি করেছি, একটা এইচএস কোড দিয়েছি 1512, তবে সেটা আমি জানি যে সানফ্লাওয়ার সিড, তারপর হচ্ছে সানফ্লাওয়ার আর কটন সিড অয়েল, এগুলোকে হাইলাইট করে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা 2023 সালের সিচুয়েশনটা আমি দেখতে চেয়েছি। যে রিপোর্টার হিসেবে আছে কে, এই যে দেশগুলো দেখতে পাচ্ছে, অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া, বারবুডা, এরা কি করেছে, এক্সপোর্ট করেছে বিভিন্ন দেশে। যেমন এই যে হোল ওয়ার্ল্ড অ্যান্ডোরা থেকে তারা কি করেছে, সানফ্লাওয়ার সিড তারা সাপ্লাই দিয়েছে। কত পরিমাণে নেট ওয়েট দেখো, 2023 সালের কথা আমি বলছি, কোয়ান্টিটিটা এখানে দেওয়া আছে, ওটার যে ট্রেড ভ্যালু সেটা দেওয়া আছে, তারা ফ্রান্সে কি পরিমাণ করেছে, পর্তুগালে কি পরিমাণ করেছে। তার মানে পার্টনার, এরা হচ্ছে ইম্পোর্টার, এরা ইম্পোর্ট করে নিয়েছে। আর রিপোর্টার মানে হচ্ছে ওরা এক্সপোর্ট করেছে এই এই দেশগুলোতে। আর যেখানে ওয়ার্ল্ড লেখা থাকবে ধরে নিবে স্পেসিফিক দেশের যেহেতু ইনফরমেশন নাই, থ্রু আউট দা ওয়ার্ল্ড টোটাল কি পরিমাণ তারা এক্সপোর্ট করেছে, সেটার কোয়ান্টিটিটা তারা ট্রেড ভ্যালু এবং সেটার যে ওয়েট সেটা তারা দিয়ে রেখেছে। তবে আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই প্রত্যেকটা দেশই কিন্তু রিপোর্ট করেছে বলে ইউএন কমট্রেডকে, সেজন্যই কিন্তু তাদের ডেটাবেজে ইনফরমেশনটা আছে। যদি রিপোর্ট না করে থাকে সেক্ষেত্রে ধরো ট্রেড হয়েছে, কিন্তু রিপোর্ট না করার কারণে হয়তো ইনফরমেশনটা কি নাই, এভেইলেবল নাই। সো কিন্তু যেহেতু এটা ওয়ার্ল্ড এর লার্জেস্ট ডেটাবেস ফর ইম্পোর্ট এক্সপোর্ট ট্রেড, সেই কারণে এই ডেটা সেটটাতে আমরা বেশিরভাগ এই ধরনের ইম্পোর্ট এক্সপোর্টের ডেটা কিন্তু পেয়ে থাকি। যার কারণে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা কি রিসোর্স। যেমন এখানে ডাউনলোড অপশনে গেলে এখানে ক্লিক করলেই তুমি কোন ফরম্যাটে এই ফাইলটা ডাউনলোড করতে চাও সেটা কিন্তু পাবে। এবং আমি আমার নিজের প্রজেক্টের কাজের জন্য কিন্তু এই ডেটা সেটটা ইউটিলাইজ করেছিলাম, কোড ধরে ধরে এবং বছর ধরে ধরে সময় ধরে ধরে কি পরিমাণ পেপারের প্রোডাকশনের জন্য র মেটেরিয়াল বাংলাদেশে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয়েছে, সেগুলো সবগুলো ডেটা সেট আমি আসলে এখান থেকে নিতে পেরেছি। সো এটা আমাদের জন্য অনেক আহ গুরুত্বপূর্ণ একটা সাইট বা রিসোর্স। ইভেন কমট্রেড আর ফ্লোটা তৈরি করার জন্য যে স্যানকি ডায়াগ্রাম আমরা দেখেছি, সেটার জন্য যে সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে স্যানকি ম্যাটিক সফটওয়্যার। এখন যে বিষয়টা যে আলটিমেটলি এগুলো করে আমরা কি ক্যালকুলেট করতে পারি, আলটিমেটলি এগুলো করে আমাদেরকে যেটা করতে হবে, কিছু ইন্ডিকেটর ক্যালকুলেট করতে হবে। এই যে এতক্ষণ ধরে আমি প্রসেসের কথা বললাম, ইনপুটের কথা বললাম, আউটপুটের কথা বললাম, স্টকের কথা বললাম, টোটাল কোয়ান্টিটিটা কত সেটা তো আমাকে বুঝতে হবে, তাই না? আমাদের দেশে যে সিমেন্ট প্রোডাকশন হলো, এখন সিমেন্ট প্রোডাকশন হওয়ার পরে সেটা টোটাল কি পরিমাণ ইনপুট ব্যবহার করতে হয়েছে, কি পরিমাণ আউটপুট আমি পেয়েছি, এবং সেখান থেকে এফিসিয়েন্সিটা কত সেটা বের করাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, যেখানে আমরা এটাকে বলে থাকি ইকোনমি ওয়াইড ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস। এখন এই ক্যালকুলেশন গুলো করার জন্য কিছু সূত্র আছে এবং কিছু ইন্ডিকেটরের মাধ্যমে এই ক্যালকুলেশন গুলো আমরা করতে পারি, লাইক ইনপুট ইন্ডিকেটর। এটা দিয়ে তোমরা সহজেই বুঝতে পারছো যে কি পরিমাণ ইনপুট আমি ব্যবহার করেছি, সেটা ইন্ডিকেট করবে এই ইন্ডিকেটর গুলো। কি পরিমাণ আউটপুট আমি মানে আউটপুট আমি পেয়েছি, সেটা হচ্ছে ইন্ডিকেটর দিয়ে বোঝাই, কনজাম্পশনটা ব্যালেন্স ইন্ডিকেটর এবং এফিসিয়েন্সি ইন্ডিকেটর। তো ইনপুট ইন্ডিকেটরের ক্ষেত্রে মাদার যেটা, সেটা হলো টোটাল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট। তার মানে আমার টোটাল কি পরিমাণ ম্যাটেরিয়াল দরকার, আমার যে ম্যাটেরিয়ালটার আমি ফ্লো অ্যানালাইসিস করতে চাচ্ছি, সেই ম্যাটেরিয়ালটার জন্য কি পরিমাণ ম্যাটেরিয়াল আসলে আমার দরকার সেটা, প্লাস সেটার সাথে আমার যে বিষয়টা সেটা হচ্ছে হিডেন ফ্লো, কি পরিমাণ ফ্লো আসলে হিডেন অবস্থায় আছে। তার মানে টোটাল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট অর্থ হচ্ছে টোটাল যে ম্যাটেরিয়ালের ইনপুট সাথে যে হিডেন ফ্লোটা আছে সেটা। এই হিডেন ফ্লোটা হচ্ছে আমার কিসের হিডেন ফ্লো জানো? এই হিডেন ফ্লোটা হচ্ছে ইম্পোর্টের বা ফরেন হিডেন ফ্লো। হিডেন ফ্লো দুই ধরনের হয়, একটা হচ্ছে ডোমেস্টিক হিডেন ফ্লো, আমার নিজের দেশের অর্থনীতিতে যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়াল গুলোর মধ্যে কি পরিমাণ হিডেন অবস্থায় আছে। আর এটা হচ্ছে বাইরের দেশ থেকেও তো আমরা কি করে থাকি, ইম্পোর্ট করে থাকি, সেখানেও আমার আসলে কিছু হিডেন ফ্লো থেকে যায়। কারণ সবগুলো হয়তো দেখা যাচ্ছে ব্যবহার হচ্ছে না, কিছু হয়তো কোথায় কোথায় রয়ে গেছে আমরা নিজেরাও সেটা জানি না। তো সেটা হচ্ছে ফরেন হিডেন ফ্লো। তাহলে এই যে টোটাল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, আমার ইনপুট ইন্ডিকেটর ক্যালকুলেশন করার জন্য আলটিমেটলি আমাকে যেটা আমি পাই সেটা হচ্ছে টোটাল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট। তো টোটাল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট মানে হচ্ছে টোটাল ম্যাটেরিয়াল ইনপুট, ডোমেস্টিক ম্যাটেরিয়াল ইনপুট, তার সাথে সাথে ফরেন হিডেন ফ্লো। তার মানে পুরোটাই কিন্তু চলে আসছে। একদম আমার প্রোডাক্টটা তৈরি করার জন্য আমার দেশের
কোন কোন ধরনের ম্যাটেরিয়াল আমি ব্যবহার করছি এবং সেখানে কতটুকু হিট এন্ড ফ্লো আছে, তার সাথে বাইরের আমি যদি কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকি এবং র ম্যাটেরিয়াল ইউজ ইউজ হয়ে থাকে সেটা, প্লাস সেটার যে হিট এন্ড ফ্লো সেটা। তাহলে এই যে টিএমআই একটা টার্ম আমি ব্যবহার করছি, সেই টিএমআইটা মানে কি? টিএমআইটা মানে হলো ডিএমআই প্লাস আনইউজ ডোমেস্টিক এক্সট্রাকশন। আবার ডিএমআই মানে হচ্ছে ডোমেস্টিক এক্সট্রাকশন প্লাস ইম্পোর্ট। তার মানে দেখো, আমার নিজের যে দেশীয় অর্থনীতি বা আমার যে দেশের ম্যাটেরিয়াল সেটা তো আমি এক্সট্রাক্ট করে নিলাম ডিএমআই তে, সাথে আমি ইম্পোর্টেড ম্যাটেরিয়াল এখানে কি করলাম, আনলাম। একটা প্রোডাক্ট তৈরি করার জন্য বা একটা ম্যাটেরিয়াল তৈরি করার জন্য আমার দেশের যে ম্যাটেরিয়াল সেটা আমার কি করতে হবে, এক্সট্রাক্ট করে নিতে হবে, করলাম। তার সাথে সাথে ফর এক্সাম্পল আমি যে সিমেন্টের কথা বললাম, আমার যে লাফার সিমেন্ট সেখানকার যে ক্লিংকার আমি সেটা এক্সট্রাক্ট করলাম। আবার বাইরের দেশ থেকে চায়না, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাদের কাছ থেকে আমি ইম্পোর্ট করে নিলাম। তবে আমার দেশের সবগুলোই তো আমি আসলে কি করি না, এক্সট্রাকশন আমার ব্যবহার হয় না, কিছু আনইউজ থেকে যায়। তাহলে সেটাও তো আমার আসলে ইনপুট, কারণ আমি তো জানি না আমার লাগবে কি লাগবে না, কিন্তু সেটাও তো আমি আমার প্রয়োজনে আমি রাখছি, সো আনইউজটাও ঢুকছে, সেটাও গেল। তাহলে এগুলোর সাথে সাথে আমি যে বাইরের ইম্পোর্টেড ম্যাটেরিয়াল এনেছি, একটু আগে যেটা দেখালাম ডিএমআই এর মধ্যে যে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল, সেই ইম্পোর্টেড ম্যাটেরিয়ালেরও তো কি আছে, হিট এন্ড ফ্লো আছে। এই সবগুলো সম্মিলনে আমি আসলে টোটাল ম্যাটেরিয়াল ইনপুট যেটা পাই বা টোটাল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টটা পাই। এটা হচ্ছে ইনপুট ইন্ডিকেটর ক্যালকুলেশনের জন্য। আমি তোমাদেরকে শুরুতেই বলেছি, প্রথমবার যখন এটা তোমরা পড়তে যাবে মনে হবে যেন কি পড়ছি নিজেরাই কিছু বুঝছি না। এটা আমার ক্ষেত্রে হয়েছে, বাকিরা যারা পড়েছে তাদের ক্ষেত্রে হয়েছে। এই জন্যই আমি তোমাদেরকে সেকেন্ড টিউটোরিয়ালের ডেট দিয়েছি 30 তারিখ, কারণ 30 তারিখের আগ পর্যন্ত এই ম্যাটেরিয়ালটা অ্যাটলিস্ট 3বার পড়বে। এখন একবার আমার সাথে পড়া হলো, নেক্সট কালকে আরেকবার পড়বে, তারপরে আরেকবার পড়বে, দেন ফাইনালি একবার পড়বে। তখন দেখবে যে বিষয়টা পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু এর আগ পর্যন্ত এই জিনিসটা একবার রিডিং করে কারো মাথায় কখনো ঢুকবে না, যদি না তুমি মানে খুব বেশি মনোযোগ দিয়ে শুধুমাত্র এটার মধ্যে কনসেন্ট্রেটেড থেকে জিনিসটা পড়ো। আচ্ছা, এরপরে আসো দেখো। আহ হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সরি, আউটপুট ইন্ডিকেটর। আউটপুট ইন্ডিকেটরের ক্ষেত্রে কি আছে, টোটাল ডোমেস্টিক আউটপুট, টিডিও যেটাকে আমরা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে সাম অফ ডিপিও অ্যান্ড ডিসপোজাল অফ আনইউজড ডোমেস্টিক এক্সট্রাকশন। তাহলে ডিপিও একটা টার্ম আছে, সেটা কি জিনিস, সেটা হচ্ছে টোটাল মাস অফ ম্যাটেরিয়ালস which have been used in the domestic economy before flowing into the environment। যে পরিমাণ ম্যাটেরিয়াল আমি আসলে ব্যবহার করে ফেলেছি আমার এনভায়রনমেন্টে রিলিজ করার আগ পর্যন্ত, সেখানে আবার এক্সপোর্টেড ম্যাটেরিয়াল গুলো আমরা কি করি না, ক্যালকুলেট করি না। তার মানে আমার যে সিস্টেম বাউন্ডারি, সে বাউন্ডারির মধ্যেই আমার ম্যাটেরিয়ালটার আউটপুটটাকে আমি ক্যালকুলেশন করি। সেটা যেগুলো আমি এক্সপোর্ট করে ফেলেছি সেই এক্সপোর্টেড ম্যাটেরিয়াল গুলোকে আমি সেখানে কি করব না, ক্যালকুলেট করব না। আবার এখানে দেখো, এমিশনস টু এয়ার ফ্রম কমার্শিয়াল এনার্জি কম্বাসশন, আদার ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল এন্ড হাউসহোল্ড ওয়েস্ট ডিপোজিট ইন ল্যান্ডফিল, ম্যাটেরিয়াল লোডস। তার মানে সবগুলোই কিন্তু আমার এনভায়রনমেন্টের মধ্যে যেটা সীমাবদ্ধ সেটাকেই আমি কিন্তু কি করে নিচ্ছি, ক্যালকুলেট করে নিচ্ছি। সো এই সবগুলোই আমার কিসের ভিতরে আসবে, ডোমেস্টিক প্রসেস আউটপুটের মধ্যে আসবে। তার মানে একটু আগে আমরা যেটা ইনপুট ক্যালকুলেশন করেছি সেখান থেকে তো আমার একটা আউটপুট বের হবে, তাই না? সেটা তো আর আমি নিজে নিয়ে বসে থাকতে পারবো না সিস্টেমের মধ্যে। তার মানে কলম তৈরি করার জন্য এতক্ষণ আমি যা যা ইনপুট আমার দরকার সবগুলো ইনপুট আমি আমার দেশের অর্থনীতিতে ইম্পোর্ট করে হিডেন ফ্লো যা ছিল সবগুলো মিলিয়ে ইনপুট গুলো আমি নিয়ে আসলাম। সেখান থেকে এবার আমার কি তৈরি হচ্ছে, কলমটা তৈরি হচ্ছে। এখন এই কলম তৈরি হওয়ার জন্য আমি সব তো আর ইনপুট গুলো সবগুলো তো আর কলম তৈরিতে ব্যবহার হয়নি, কিছু আনইউজড হিসেবে আনইউজড আউটপুট হিসেবে, যেমন আনইউজড ইনপুট যেমন আছে, আনইউজড ইনপুটটা তো আলটিমেটলি আউটপুটের মধ্যে আনইউজড আউটপুট হিসেবেই থেকে যাবে। তো সেটা, তার সাথে সাথে ওই যে ইউজড ইনপুট সেটা থেকে যে আমার আউটপুটটা তৈরি হয়েছে সেটার যোগফলটাই হলো টোটাল ডোমেস্টিক আউটপুট। একটা বিষয় হলো আমি ইনপুটের জন্য যে যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করেছি সেটা থেকে আলটিমেটলি আমি একটা আউটপুট পাবো। কিন্তু আমার ওই যে ইনপুটে কিছু এক্সট্রা ফ্লো রয়ে গেছে, হিডেন ফ্লো রয়ে গেছে, কিছু আনইউজড রয়ে গেছে, সেটা তাহলে আউটপুটে কি হিসেবে থাকবে, সেটাও আউটপুটে আনইউজড ডোমেস্টিক এক্সট্রাকশন হিসেবে থেকে যাবে। তাহলে সেটাকেও তো আমি বাদ দিতে পারবো না।
তাহলে সেটাকে আমি এখানে টোটাল ডোমেস্টিক আউটপুটের আমার যে ডোমেস্টিক প্রসেস আউটপুট সেটার সাথে যোগ করে নিব। এরপরে হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল আউটপুট। এটা হলো ইট ইজ দ্য সাম অফ ডিপিও অ্যান্ড এক্সপোর্ট। তাহলে আমি যে একটু আগে বললাম এক্সপোর্টেড যেগুলো আছে ম্যাটেরিয়াল, আমি হয়তো কলম আমার দেশের জন্য লাগছে 20টা, আমি 18টা দেশে রাখলাম, 2টা বাইরে কি করলাম এক্সপোর্ট করলাম, তাহলে সেই আউটপুটটাকে আমি কোথায় কনসিডার করবো? যখন আমি ডিরেক্ট ম্যাটেরিয়াল আউটপুট ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে আমার দেশের অর্থনীতিতে যেটা যেটা আছে সেটা, তার সাথে সাথে বাইরে আমি যেটা এক্সপোর্ট করে দিচ্ছি সেটাও আমার ক্যালকুলেশনে আসছে। আর টোটাল ম্যাটেরিয়াল আউটপুট নামে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে আমার যে টোটাল ডোমেস্টিক আউটপুট সেটার সাথে সাথে আমার যে এক্সপোর্টটা আছে সেটা কি করতে হবে, যোগ করতে হবে। তার মানে এখানে আমার কি আসে, আমার ডোমেস্টিক টোটাল ডোমেস্টিক আউটপুট মানে হচ্ছে আমার ডিপিও, তার সাথে সাথে ডিসপোজাল অফ আনইউজ ডোমেস্টিক এক্সট্রাকশন, এই যে টিডিও যেটা, সেই টিডিওর সাথে সাথে আমার যে এক্সপোর্টটা সেটা আমার কি করতে হবে, এখানে যোগ করে নিলে আমি আমার এন্টায়ার যে ম্যাটেরিয়ালের আউটপুট সেটা আমি পেয়ে যাব, যেটাকে আমি নাম দিয়েছি টোটাল ম্যাটেরিয়াল আউটপুট। তাহলে আউটপুটের ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট, যেখানে ইনপুটের ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টটাকে আমার একভাবে ক্যালকুলেশন করতে হয়, আউটপুটের ক্ষেত্রে আরেকভাবে ক্যালকুলেশন করতে হয়। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে কনজাম্পশন ইন্ডিকেটর। তাহলে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট এই সেই প্রোডাকশন ইনপুট আউটপুট সব তো আমি ধরলাম, আমি কতটুকু কনজিউম করছি সেটাও তো আমার কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। আমার অর্থনীতিতে তো কিছু তৈরি হচ্ছে, কিছু আমি দেশ থেকে চলে যাচ্ছে, কিছু আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি, কিছু এক্সপোর্ট করে দিচ্ছি, তাহলে আমি কতটুকু কনজিউম করছি, আমি মিনস এখানে আমি বোঝাতে চাচ্ছি আমার এন্টায়ার ইকোনমিতে। যেমন সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলা যায় আমার বাংলাদেশে ওই 2012 সালে কি পরিমাণ সিমেন্ট আসলে কনজাম্পশন হয়েছে, তাহলে সেখানে আমি যদি দেখতে চাই তাহলে ডোমেস্টিক ম্যাটেরিয়াল কনজাম্পশন ইকুয়ালস ডিএমআই। ওই যে আমি ক্যালকুলেশন করেছিলাম সবার প্রথমে ইনপুটের ক্ষেত্রে ডিএমআই, সেটা থেকে আমার এক্সপোর্টটা বাদ যাবে। ডিএমআই মানে হচ্ছে আমি যে আমার যে ইউজ ডোমেস্টিক এক্সট্রাকশন এবং তার সাথে সাথে যে ইম্পোর্ট, এই দুইটার যোগফল থেকে আমার যে এক্সপোর্ট সেই ভ্যালুটা বাদ গেলে আমি সেখানে ডোমেস্টিক ম্যাটেরিয়াল কনজাম্পশনটা বের করতে পারবো। আর যদি টোটাল ম্যাটেরিয়াল কনজাম্পশন বের করতে চাই তাহলে আমি যে ইনপুটের ক্ষেত্রে প্রথমে টিএমআর ক্যালকুলেশন করেছিলাম সেটা থেকে এক্সপোর্ট আর হিডেন ফ্লোর যে যোগফল সেটা বাদ দিলে আমি টোটাল ম্যাটেরিয়াল কনজাম্পশনটা বের করতে পারবো। এটা প্রথমবার, আমি বারবার বলছি, প্রথমবারে বুঝতে তোমাদের খুব কষ্ট হবে। তোমরা যদি ছোট ছোট কিছু এক্সাম্পল দিয়ে অথবা আমি যে পেপারটা শেয়ার করছি সেটা দিয়েও একটু ঠান্ডা মাথায় বসে নিজেরা একবার গোত্র করো, তাহলে দেখবে জিনিসটা খুবই সহজ। এবং এখানে একটা ফ্লো ডায়াগ্রাম দিয়েও কিন্তু পরবর্তীতে দেখানো হয়েছে, যেটা দিয়ে বুঝতে সুবিধা হয়। আরেকটা আছে ব্যালেন্স ইন্ডিকেটর। টোটাল ব্যালেন্সটা আসলে কি, ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট, যেটাকে আমরা ফিজিক্যাল ট্রেড ব্যালেন্স বলি। এর বাইরেও সেখানে নেট এডিশন টু স্টক, মানে আমার স্টকে কতটুকু আছে সেটা এই ইকুয়েশন দিয়ে আমরা বের করতে পারি, যেখানে কিছু এনভায়রনমেন্টাল প্যারামিটারকে কনসিডার করা হয়, লাইক এয়ারের ইনপুট এবং ওয়াটারের ইনপুট, এগুলো প্লাস মাইনাস করে আমার টোটাল স্টকের মধ্যে কতটুকু আছে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। তবে এখানে আরেকটা বিষয় যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইফিসিয়েন্সি ইন্ডিকেটর, যে আমার যে এতক্ষণ ক্যালকুলেশন করলাম ইনপুট এবং আউটপুট সেটা কতটুকু ইফিসিয়েন্ট সেটা আমি এখান থেকে বের করে নিতে পারি। যেমন এখানে বলা আছে যে ইফিসিয়েন্সি ইন্ডিকেটরের ক্ষেত্রে জিডিপি পার ডিএমআই, আমার যে জিডিপি ওই অর্থ বছরে যে জিডিপি সেটাকে যদি আমি ডিএমআই দিয়ে বা ডিরেক্ট ম্যাটেরিয়াল যে ইনপুট আমি ক্যালকুলেশন করেছিলাম আমার ইনপুট ইন্ডিকেটরে, সেটা যদি আমি করি তাহলে আমার ম্যাটেরিয়ালের যে প্রোডাক্টিভিটি সেটা আমি বের করতে পারবো। আর যদি ইকোনমিক পারফরমেন্স বের করতে চাই তাহলে আমার যে জিডিপি সেটাকে আমি যদি আমার যে টোটাল ডোমেস্টিক আউটপুট দিয়ে ভাগ করি তাহলে আমি সেখানকার যে ইকোনমিক পারফরমেন্স বা ম্যাটেরিয়াল লস টু দ্য এনভায়রনমেন্ট সেটা আমি ক্যালকুলেশন করতে পারবো। এখানে একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে তারা দেখানোর চেষ্টা করেছে যে টিএমআর মানে কি, টিএমআই প্লাস ইম্পোর্ট, টিএমও মানে কি, টিডিও প্লাস এক্সপোর্ট, স্টক গুলো আমি কিভাবে দেখাবো, ডোমেস্টিক এক্সট্রাকশন কোথায়, ডোমেস্টিক হিডেন ফ্লোটা কোথায়, অথবা ইম্পোর্ট এক্সপোর্ট গুলো কোথায়, এগুলো সবগুলো তারা এয়ার এবং ওয়াটারের যে ক্যাটাগরি গুলো তোমাদেরকে আমি বলেছিলাম, সিস্টেম বাউন্ডারি কিভাবে দেখাতে হয়, স্টক কিভাবে দেখাতে হয়, ফ্লো গুলো কিভাবে দেখাতে হয়, সেগুলো দিয়ে তারা এই এন্টায়ার ইন্ডিকেটর গুলোকে দেখানোর চেষ্টা করেছে। যেখানে তারা আরো কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে যে তুমি যখন
এই বিষয়গুলোকে বলবে যে ইনপুট ফ্লো, যেমন ডোমেস্টিক এক্সট্রাকশন, মানে সেটা কিসের কিসের হতে পারে, সেটা ফসিল ফুয়েলের হতে পারে, মিনারেলের হতে পারে, বায়োমাসের হতে পারে। এগুলো তুমি আবার ইম্পোর্ট করেও নিয়ে আসতে পারো, বা ডিরেক্ট ম্যাটেরিয়াল ইনপুট সেটাও কি ধরনের। এবং সেটার সাথে সাথে যে আনইউজ ডোমেস্টিক এক্সট্রাকশন, যেমন মাইনিং থেকে আমাদের অনেক সময় কিছু আনইউজ থেকে যেতে পারে, বায়োমাস যে আমরা হারভেস্ট করি বা সয়েল যে এক্সকাভেট করি সেখানেও কিছু আনইউজ থেকে যেতে পারে। এই ধরনের সবগুলো মিলিয়ে আমরা যখন ইন্ডিকেটর গুলোকে ক্যালকুলেশন করি তখন সেটাকে বলা হয় ইকোনমি ওয়াইড ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস ইন্ডিকেটর ক্যালকুলেশন, যেটার মাধ্যমে আলটিমেটলি আমাদের বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, যেমন এই যে সিমেন্ট প্রোডাকশন আমরা করলাম, তাহলে এই সিমেন্ট প্রোডাকশনটা আসলে কতটুকু ইফিশিয়েন্ট সিস্টেমে চলছে, সেটাই আলটিমেটলি আমরা বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে আমি যে ইনপুট গুলো পেলাম সেই ইনপুট গুলো আসলে কতটুকু ইউটিলাইজ হয়ে আমি ফাইনালি আউটপুট গুলো পাচ্ছি, এবং সেখান থেকে কি পরিমাণ আহ আমার ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, সেটা স্টাডি থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তবে এখানে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, এই যে ফ্লো ডায়াগ্রামটা আমরা তৈরি করছি স্যানকিম্যাটিক সফটওয়্যার ব্যবহার করে, এই ফ্লো গুলো আমরা ঠিক মতো আসলে ঠিকভাবে প্লেস করতে পারছি কিনা। যখনই তুমি এই জিনিসগুলোকে ঠিক মতো প্লেস করতে পারবে তখনই কিন্তু তুমি তোমার এই ফ্লোটা ধরতে পারবে। এবং এখানে আরেকটা বিষয় হলো, ফ্লো গুলোর ওয়েট উইথ কিন্তু ম্যাটার করে। যেমন দেখো, এখানে অ্যামাউন্টটা হচ্ছে অনেক বেশি, যার কারণে এই ফ্লোটা মোটা। আবার এখানে এটার চাইতে কম্পারেটিভলি এই অ্যামাউন্টটা, যেমন ওপিসি সিমেন্টের অ্যামাউন্টটা অনেক কম, এবং কম বলেই কিন্তু এটার উইথটা খুব ছোট, এবং এটা কিন্তু তারা নিজেরাই ব্যালেন্স করে নেয়। একইভাবে এখানে দেখো, থাইল্যান্ড থেকে সবচাইতে বেশি পরিমাণে ক্লিংকার আমরা ইম্পোর্ট করছি বলেই কিন্তু থাইল্যান্ডের ফ্লোটা অনেক মোটা। কিন্তু কম্পারেটিভলি চায়না থেকে সেই বছরে অনেক কম পরিমাণে আমরা ইম্পোর্ট করেছি দেখে সেই ফ্লোটা কিন্তু থাইল্যান্ডের চাইতে একেবারেই ছোট বলা যায়। আবার ইন্দোনেশিয়াটা আরেকটু বড়, সাউথ কোরিয়াটা আরেকটু বড়। এই ফ্লো গুলো কিন্তু নিজে নিজে তৈরি সে করেছে, কিন্তু অ্যামাউন্টটা তোমাকে দিতে হয়েছে। সো তুমি যখন নিজে ডেটা কালেকশন করবে, ওই ডেটাটা কতটুকু অথেন্টিক সেটার উপর কিন্তু তোমার এই এন্টায়ার ফ্লোটা নির্ভর করবে এবং এন্টায়ার ক্যালকুলেশনটা নির্ভর করবে। কারণ আলটিমেটলি তুমি যে ক্যালকুলেট করছো ইনপুট আউটপুট এবং এফিসিয়েন্সি, সেটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করবে তুমি যে এই অ্যামাউন্ট গুলো আসলে পাচ্ছ ডেটা সেট থেকে বা ডেটা বেস থেকে বা ইন্টারভিউ করে, সেটার উপরে ডিপেন্ড করবে তুমি কোন ধরনের ফ্লো আসলে এখান থেকে তৈরি করছো। এবং সেখান থেকে আলটিমেটলি আমি বুঝতে পারবো যে আমাদের কতটুকু আহ অর্থনীতিটা এখনো পর্যন্ত এই ম্যাটেরিয়াল গুলোর ফ্লো এর উপরে কতটুকু নির্ভর করছে। যেমন এটা থেকে এটা দেখে যে কোনো কেউ বলতে পারবে যে আচ্ছা, সিমেন্টের ক্ষেত্রে এক্সপোর্ট আমরা করি একেবারেই কম, যদিও করি, কিন্তু কম্পারেটিভলি আমাদের নিজস্ব আহ অর্থনীতিতেই সিমেন্টের ব্যবহারটা অনেক বেশি। সো এখান থেকে আমরা পরবর্তীতে এই স্কোপটা আছে কিনা দেখার চেষ্টা করতে পারবো যে কেন আমাদেরকে এত বেশি ইম্পোর্ট করতে হচ্ছে। আমরা বুঝতেই পারছি যে সিমেন্ট তৈরির জন্য র ম্যাটেরিয়াল হচ্ছে ক্লিংকার, তাহলে এই ক্লিংকারটা আমাকে সবচাইতে বেশি ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে, যেখানে শুধুমাত্র দেশে কন্ট্রিবিউটর হচ্ছে লাফার্জ সিমেন্ট। তো তাহলে আমার নিজস্ব ব্যবস্থাপনায় আমার দেশে আমি অনেক বেশি ক্লিংকার তৈরি করতে পারে এরকম কিছু ফ্যাক্টরি বিল্ড আপ করা যায় কিনা, যার কারণে আমাকে এদের উপরে ডিপেন্ডেন্সি কমানোর একটা সুযোগ থাকে। সো ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস করলে এই জিনিসটা তুমি খুব সহজেই ধরতে পারবে যে তোমার কার উপরে নির্ভরতা বেশি, কার উপরে নির্ভরতা কম, এবং সেখান থেকে আলটিমেটলি তুমি অর্থনীতিতে রোল প্লে করার জন্য অথবা নিজের দেশে রোল প্লে করার জন্য কি পরিমাণ সুযোগ তোমার আছে, সেই স্টাডিটা তুমি আসলে খুব সহজেই ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস এর মাধ্যমে ধরতে পারবে। এবার বলো যে আসলে একটু কিছু বুঝেছো কিনা। কেউ কি আছো নাকি সবাই ঘুম? হ্যাঁ। আচ্ছা। ও, দ্যাটস গ্রেট। ট্রাই করেছো? আচ্ছা, ঠিক আছে, তবে আমি বলবো আজকেই প্রত্যেকে অ্যাটলিস্ট কিছু না, ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস বাদ দাও, আজকে এটা পড়ে না। আজকে যেটা করবে, জাস্ট স্যানকিমেটিক সফটওয়্যারে ঢুকে নিজেদের মতো করে কিছু ফ্লো তৈরি করো। ফ্লো তৈরি করো, তার সাথে সাথে জাস্ট একটু ম্যাটেরিয়ালটা আগামীকালকে একটু চোখ বোলাও যে জিনিসটা আসলে কিভাবে